আমরা দুই পর্যটক বেরিয়ে পড়েছি মানিকগঞ্জ শহর বেড়ানোর উদ্দেশ্যে। বাস থেকে নেমে এইমাত্র আমরা রিকশায় উঠলাম। এই যে চলছি আমরা মানিকগঞ্জে যাব, দেবেন্দ্র কলেজ না, সরকারি দেবেন্দ্র কলেজ। দেখা যাক কি আছে সেখানে। এইখানটায় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো মানিকগঞ্জের যেটি সদর হাসপাতাল, অর্থাৎ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। এবং এই হাসপাতালটি পেরিয়ে ডান পাশে যে ভবনগুলো আমরা এখন দেখতে পাচ্ছি এটি আসলে পৌর মার্কেট। এটি মানিকগঞ্জের সবচেয়ে বড় মার্কেট। মাছ, মাংস, তরি তরকারি, কাপড় চোপড় থেকে ইলেকট্রনিক্স সমস্ত পণ্য এই মার্কেটেই মিলে। সুতরাং মানিকগঞ্জের সবচেয়ে বড় এবং জনপ্রিয় মার্কেট হলো এই পৌর মার্কেট। এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি বিল্ডিং আমরা দেখতে পেলাম, আরও কিছু বাণিজ্যিক ভবন, যেখানে কিছু হোটেল, কিছু শিক্ষা প্রতিষ্ঠান, কিছু টেকনিক্যাল প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদি দেখে আমরা একটু ঝটপটি এগোচ্ছিলাম, সন্ধ্যা হয়ে আসছিল বলে। কি হেলথ বলে এটাকে? পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, অর্থাৎ জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর। ও মানিকগঞ্জ শহরে যে সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ, সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ। আচ্ছা, এই রাস্তাটা তো খুব সুন্দর। আমরা কলেজ ক্যাম্পাসের মেন গেট দিয়ে কলেজের ভিতরে প্রবেশ করছি। এটি মেন গেট। 1942 সালে প্রতিষ্ঠিত এই ফলকটি এখানে রয়েছে। আমরা মেন গেট দিয়ে প্রবেশ করলাম। এবং প্রবেশ করেই বাম দিকে দেখতে পেলাম শহীদ মিনার। মানিকগঞ্জ শহরের সরকারি দেবেন্দ্র কলেজের ক্যাম্পাসের মধ্যে আমরা ঢুকে পড়েছি। এই মুহূর্তে এখানে ফুটবল খেলা চলছে, আমরা দেখতে পাচ্ছি মাঠে। কলেজ ভবনটি কিন্তু খুবই সুন্দর, বেশ পুরনো একটা জমিদার ভাব আছে কলেজ ভবনের মধ্যে। মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ক্যাম্পাসের ভিতরের মাঠটা যে আহামরি বড় সেটি আমার মনে হচ্ছে না, কিন্তু বেশ সরগরম এবং খুব ব্যস্ত, অর্থাৎ মাঠটি ব্যবহৃত হচ্ছে। লোকজন সবসময় খেলাধুলা করছে এবং মাঠের চারপাশ দিয়ে একটা ওয়াকওয়ে আছে, যেখানে লক্ষ্য করলাম বিভিন্ন বয়সী মানুষ বিকেলে বা সন্ধ্যার পূর্বক্ষণের এই হাঁটাহাঁটির কাজটিও সেরে নিচ্ছেন। এছাড়াও বেশ কিছু দর্শনার্থী, সাধারণ মানুষ, তারাও ঘুরে বেড়াচ্ছে এই ক্যাম্পাসের মধ্যে। এটি নিঃসন্দেহে ভালো। ক্যাম্পাসের পরিবেশটি সবসময় একটু গম ভাব। আমরা এই মুহূর্তে যে ভবনটি দেখতে পাচ্ছি সেটি আসলে মূল ভবনের নিচতলা।
এখানে আমরা সিটিজেন চার্টারটাও দেখতে পাচ্ছি, বিরাট বড় করে একটা বিলবোর্ডের মতো বানানো সিটিজেন চার্টার, যা কলেজ কর্তৃপক্ষ এখানে রেখেছেন। এটি সব প্রতিষ্ঠানেই থাকে, এটিও একটি আদর্শের নমুনা। এবং এখানে একটি মজার জিনিস দেখলাম আমরা কিছুক্ষণ পরেই, সেটি হলো একটি নোটিশ বোর্ড, ইলেকট্রনিক নোটিশ বোর্ড, যেখানে কন্টিনিউ এটি চেঞ্জ হচ্ছে। এই নোটিশ বোর্ডের নোটিশগুলো ইলেকট্রনিক্যালি চেঞ্জ হচ্ছে। যাই হোক, আমরা ভিতরে ঢুকলাম এবং একটি ভবন দেখলাম, 4 তলা সম্ভবত। এই ভবনে বিভিন্ন বিভাগ রয়েছে, অনার্স বা মাস্টার্স কোর্স যারা পড়ান। সেখানে আমার সাবজেক্টের দর্শন বিভাগের অফিসটিও আমি দেখতে পেলাম। আমার খুব ভালো লাগছিল। এটি পার হয়ে যে চত্বরটি পেলাম, সেটি একটি চমৎকার চত্বর। মূল ভবনের পিছন দিকে আবার তার পিছনেও আরেকটি অন্দরমহল বা অন্যান্য ভবন রয়েছে। মাঝখানের এই খোলা চত্বরটির চারপাশে প্রচুর গাছপালা। এবং মজার ব্যাপার সেটি হলো এই ভবনের যিনি প্রতিষ্ঠাতা, অর্থাৎ শ্রী রণদা প্রসাদ সাহা, তার এখানে মূর্তি রয়েছে, তার সম্পর্কে কিছু বক্তব্য রয়েছে। যিনি এটি ইনঅগারেট করেছেন বা প্রতিষ্ঠা করেছেন তার নাম রয়েছে, অর্থাৎ এটি একটি নামফলক। এবং তার সম্পর্কে অনেক কথা আমরা জানতে পারলাম। তিনি আসলে একজন দানবীর এবং টাঙ্গাইল এলাকার, মির্জাপুর এলাকার বিখ্যাত জমিদার শহীদ শ্রী রণদা সাহা। 1971 সালে তিনি অপহৃত হন এবং তারপরে তো তিনি হারিয়ে যান আর কি। এনারা এই পরিবারটি দানবীর পরিবার ছিলেন। এনাদেরই প্রতিষ্ঠিত এই শ্রী রণদাস সাহার মায়ের নাম ছিলেন কুমুদিনী। সেজন্য টাঙ্গাইলে আমরা দেখলাম কুমুদিনী কলেজ নামে যেটি আছে সেটিও এনাদেরই আসলে। এই ফাঁকে একটু কথাটি বলে দিই, এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1942 সালে। এটি মানিকগঞ্জের স্থানীয় একজন জমিদারের তত্ত্বাবধানে হয়েছিল, কিন্তু পরবর্তীতে 1944 সালে এই শ্রী রণদাস সাহা, দানবীর শ্রী রণদাস সাহা যারা মির্জাপুরের জমিদার ছিলেন, তিনি তার বাবার নামে অর্থাৎ দেবেন্দ্রনাথের নামে উনি এই কলেজটির নামকরণ করেন দেবেন্দ্র কলেজ। যাই হোক, আমরা কলেজ থেকে বেরিয়ে, কলেজ চত্বর থেকে বেরিয়ে এবার ইন্টারমিডিয়েট এলাকা বলছি যেটা, সেখানেও আসলে একটি ভবন আমরা দেখেছিলাম যেটিতে অনার্স মাস্টার্সের সাবজেক্টগুলো রয়েছে। কিন্তু মজার ব্যাপার, সেখানে যাওয়ার জন্য যে রাস্তাটি সেটি বন্ধ ছিল, গেটটি বন্ধ থাকায় আমরা এই পুকুরের ভিতর দিয়ে, পুকুরের ভিতরে নেমে খুব কষ্টকর পিচ্ছিল একটি পথ ধরে আমরা উপরে উঠলাম। একটু ঝুঁকি ছিল এই রাস্তায় নামার, পড়ে যেতে পারতাম, হাত থেকে মোবাইলটা পড়ে যেতে পারতো। তো কিন্তু ঝুঁকির মধ্যেও আছে এক ধরনের আনন্দ, আর সেই আনন্দ নিয়েই আবার রাস্তায় উঠে পড়লাম এবং আমরা দুই বন্ধু হাঁটতে শুরু করলাম সেই চিকন রাস্তাটা দিয়ে, যেটি পুকুর পাড় দিয়ে। পাশেই একটা বিরাট বড় পুকুর আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই পুকুরের ওপারেই রয়েছে কিছু ভবন, যে ভবনগুলো কলেজের। পরে শুনতে পেলাম যে এগুলো ছাত্রী হোস্টেল এবং অধ্যক্ষের বাসভবন। আমরা এই চত্বরে এসে যা দেখতে পেলাম সেটি হলো পুরনো একটি গাছ, অনেক বড়, সম্ভবত এই বিল্ডিং যখন তৈরি হয় তার পরপরই হয়তো রোপিত হয়েছিল। আর এর পিছনে একটি জঙ্গলাকীর্ণ জায়গা, একটা খেলার মাঠ, এবং তার পিছনেই একটি ভবন বহুতল বিশিষ্ট। আর তারও পাশে একটু দূরেই দেখলাম এই কলেজের নবনির্মিত 10তলা ভবনটি, যেটি হস্তান্তর হয়েছে কিনা জানি না, বাট মনে হলো যেন কমপ্লিট হয়ে গেছে কাজটি। এইটা একাডেমিক ভবন সম্ভবত, না? না, এটা তো বাংলা বিভাগ। ও এখানেও আছে ইংরেজি বিভাগ, ইন্টারমিডিয়েট, এটা এক্সটেন্ডেড বিল্ডিং আর কি, সেখানে ডিপার্টমেন্ট খুলেছে। আর ওইটা তো এদেরই নাকি? ওই 10তলা ভবন, ওই সেই 10তলা আমাদের রাজশাহী কলেজে হচ্ছে একটা, এখন কমপ্লিট হয়নি, হওয়ার পথে আর কি।
ইন্টারমিডিয়েট ঢাকা এখানে। সহকর্মী আলোচনা করছিল আমার সঙ্গে হাঁটতে হাঁটতে যে এখানে পিছনের মাঠে সামনের মাঠেও খেলাধুলা হচ্ছে। এর অর্থ হচ্ছে এই যে এই এলাকার ছেলেমেয়েরা আমাদের এলাকার মতো মোবাইল আসক্তি নিয়ে পড়ে থাকে না, বরং তারা খেলাধুলার মধ্যে আছে এবং খেলাধুলা চর্চা করে। এটি প্রমাণ হয় দুই জায়গায় আমরা যখন প্লেয়ারদের ব্যস্ততা দেখলাম, খেলাধুলা দেখলাম, বিভিন্ন রকম খেলাধুলা এবং সব বয়সী ছেলেপেলেদের, তখন আমাদের এটি বিশ্বাস হলো যে হ্যাঁ, এই এলাকাতে খেলাধুলার প্রচলনটি রয়েছে এখনো। যাই হোক, আলোচনা করতে করতে যে পথে গিয়েছিলাম সেই পথেই কষ্টকর পুকুরের ভিতর দিয়ে পার হয়ে আবার শহরে ঢুকলাম। শহরে এসে আমরা রাস্তা ক্রস করে জেলা প্রশাসকের অফিসের বিপরীত দিকে মানিকগঞ্জ জেলা পরিষদের যে ডাকবাংলো, সেই ডাকবাংলো চত্বরের সুদৃশ্য পুকুর, সুসজ্জিত পুকুর বললে ভুল হবে না, চমৎকার করে বেশ কিছু রেলিং প্ল্যাটফর্মের মতো চলে গিয়েছে পুকুরের মাঝখানে, বসে গল্প করার মতো, আড্ডা দেওয়ার মতো, নির্জন নিরিবিলি, চারিদিকে ফুলের বাগান এবং কিছু গাছ দিয়ে রাস্তা বানানো আছে। আমাদের এই জায়গাটি খুব ভালো লাগলো, ছোট্ট জায়গা কিন্তু খুব সুন্দর। আর ডাক বাংলো সব জায়গায় দেখেছি, কিন্তু এত সুন্দর ডাক বাংলো আমার চোখে কোথাও পড়েনি। যাই হোক, এই জায়গাটি দেখে এবং কিছু ছবি টবি তুলে আমরা সেখান থেকে ফিরে আসার চেষ্টা করলাম। কিছু শেষ করে যখন আমরা নয়াডিঙ্গিতে পৌঁছলাম, তখন অদ্ভুত এক ধরনের ছোট্ট আঙ্গিকে একটা পেট্রোল পাম্প দেখলাম, যেটা ছবি তুলে এখানে পোস্ট করলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং মানিকগঞ্জের ক্ষুদ্র স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমিও আনন্দিত। ধন্যবাদ।